সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ আমাদের স্টুডিও আলোচনায়। চলছে ভাষার মাস, চলছে অমর একুশে গ্রন্থমেলা। গ্রন্থমেলায় আমাদের মিলন মেলা হয় লেখক, প্রকাশক, পাঠকের। আমরা এনিগমা টেলিভিশন ধারাবাহিক অনুষ্ঠান আয়োজন করেছি নতুন মলাটের ঘ্রাণ এই আয়োজন। স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট গীতিকার, কর্পোরেট ব্যক্তিত্ব, লেখক সংগঠনের অত্যন্ত পুরোধা ব্যক্তিত্ব আসিফ ইকবাল। আপনাকে স্বাগত আপনাদের স্টুডিওতে। অনেক ধন্যবাদ। আমাদের বইমেলা চলছে। আমাদের এই অনুষ্ঠানের আয়োজনের নাম নতুন মলাটের ঘ্রাণ। আপনার এই মেলায় একটি গ্রন্থ আসবে, খুব সম্প্রতি আমরা এটা দেখতে পাব। এর পেছনে লম্বা আপনার জার্নি রয়েছে, পেশাগত দারুণ এক ভ্রমণের পর দর্শক, পাঠক এবং যারা পেশাদার তারা এই গ্রন্থটা পাবে। সেই বিস্তারে আমরা যাব। প্রথমে বলবেন, কবে থেকে শুরু করেছিলেন আপনার এই পেশা জীবনের যাত্রা? সে অনেক আগে। ইনফ্যাক্ট আমি যখন ছাত্র, আমি বলছি 80-র দশকের শেষের দিকের কথা, তখন থেকেই আসলে কম বেশি আমার পেশার সাথে সংযুক্তি। প্রথমে আমি আমার বড় ভাই প্রয়াত সদরুল পাশা, তিনি একজন নাট্য নির্মাতা, নাট্যাভিনেতা এবং ফিল্ম মেকার ছিলেন। বিজ্ঞাপন চিত্র বানাতেন উনি। তার যে বিজ্ঞাপনী প্রতিষ্ঠান সৃষ্টি, সেখানে আমার কাজের হাতেখড়ি এবং সেখান থেকে আমার প্রথম কাজের পদযাত্রা। তো এরপর পড়াশোনা শেষ করে আমি 1993-তে আমেরিকান এক্সপ্রেস ব্যাংকে জয়েন করি। আপনি কোথায় পড়াশোনা করলেন? আমি পড়াশোনা করলাম হচ্ছে চট্টগ্রামের চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, সেন্ট প্লাসিড স্কুল, চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম কমার্স কলেজ, IBA। এই হচ্ছে আমার পড়াশোনার। ঢাকা বিশ্ববিদ্যালয় IBA? ঢাকা বিশ্ববিদ্যালয়ের IBA। তারপর আপনি এই ঢাকা বিশ্ববিদ্যালয় IBA-কে ধরে আপনি জগতে প্রবেশ করলেন, কর্পোরেট জগতে। জি, 93 সালে। সেটা যদি একটু প্রেক্ষাপটটা বলেন। সো ইনফ্যাক্ট 1993-তে আমি আমেরিকান এক্সপ্রেসে জয়েন করি। তারপরে আমি ইউনিলিভারে 6 মাসের মধ্যে আমি ইউনিলিভারে জয়েন করি। সো ইউনিলিভারে প্রায় 10 বছর কাটাই। সেখানে আমি বাইরে এক্সপ্যাট্রিয়েশনেও গিয়েছি, মানে আমার বাইরে 3 বছর বাইরে পোস্টিং ছিল, পাকিস্তানে পোস্টিং ছিল। এরপরে আমি এসে ক্লোজ আপ ওয়ান করি, সেটা শেষ করে তারপরে আমি জয়েন করি টেলিকমে, রবিতে, এখন যার নাম রবি, আগে ওর নাম ছিল অ্যাক্টেল। সো অ্যাক্টেলে আমি ছিলাম হেড অফ মার্কেটিং হিসাবে। তো সেইখানে আমার 3 বছর কাটানোর পরে তারপরে আমি আর মাল্টি ন্যাশনালে কাজ না করে আমি লোকাল কনগ্লোমারেটসে চলে যাই। আমি ACI-তে জয়েন করি এবং সেখানে আমি স্বপ্ন যে রিটেল চেন, সেই স্বপ্ন রিটেল চেনটা আমার ব্রেইন চাইল্ড বলে লোকজন বলে। আমি বলি এটা আমাদের মতন এরকম কিছু পাগল মানুষের মানে ব্রেইন থেকে এই কাজটা হয়েছে। সো ওই কাজটা শেষ করে দেন আই জয়েন্ড আ ফুড কনগ্লোমারেট, মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। সেখানেও আমি 10 বছর কাজ করি। সেখানে 10 বছর কাজ করে আমি জয়েন করি রিয়েল এস্টেট কোম্পানি BTI-তে। সেখানে বছরখানেক কাজ করে এখন বছর 3 ধরে আমি হামিদ গ্রুপ, আমাদের প্রিয় প্রাঙ্গণ, সে রিয়েল এস্টেটে আছি। এবং এর সাথে সাথে আমি আমার যে হবি গান লেখা, সো গানের জন্য আমার একটা ছোট্ট প্রতিষ্ঠান আছে, গানচিল মিউজিক। সেটার আপনি প্রতিষ্ঠাতা? সেটার আমি প্রতিষ্ঠাতা। এটা কত সালে শুরু করলেন? এটা 2005-এ আমরা শুরু করেছিলাম, কুমার বিশ্বজিৎ, নকিব খান এবং আমি। তারপরে হচ্ছে এখানে মাহমুদ ভাই নামে একজন ভদ্রলোক ছিলেন, তিনি, মাহমুদ ভাই আমাদের খুবই প্রিয় একজন ভাই, রেজা ভাই, হ্যাঁ, ওনারা সবাই, আমরা সবাই মিলে আসলে এই পুরো প্রতিষ্ঠানটা তৈরি করি। সো সেটা আর প্লাস আমার ওয়াইফের সাথে, আমার ওয়াইফের একটা ব্যবসা আছে A6, সেটা নিয়েও আমি মাঝে মধ্যে ওকে সাহায্য করি। সো এইগুলো নিয়ে থাকি আর কি। এছাড়া আমি শিক্ষকতা করি, সো আপনি তো জানেন। হ্যাঁ, আমি IBA-তে পড়াই। আপনিও মাঝে মধ্যে ডাকেন বিভিন্ন ইয়েতে, গণমাধ্যম ইয়েতে ডাকেন, যখন তখন যাই। শান্তামরিয়াম ইউনিভার্সিটিতে যাই।
সো ওখানে আমি কিছু খণ্ডকালীন শিক্ষকতা করি। এছাড়া ট্রেনিং করি, কি নোটস স্পিচে বিভিন্ন জায়গায় যাই। সো এগুলো নিয়ে কাটে আর এই কি। যে আপনি শুরু হলো ভিজুয়াল কমিউনিকেশনে হাতে খড়ি ভাইয়ের সঙ্গে, তারপর আপনি বিভিন্ন কর্পোরেট এবং দেশীয় সংস্থার প্রধান দায়িত্ব পালন করেছেন, সেখানে ব্র্যান্ডিং করা, কমিউনিকেশন করা, আবার আপনার পড়াশোনা মার্কেটিংয়ের সঙ্গে এই গণযোগাযোগ, এই যে বিস্তর অভিজ্ঞতা, এইটার আলো কি প্রতিফলন ঘটেছে এই মলাটবন্দি গ্রন্থে? অ্যাবসোলুটলি। তবে ওটার একটা পার্সপেক্টিভের প্রতিফলন ঘটেছে। আমি যেটা দেখাতে চেয়েছি, আমি যেটা অনুধাবন করেছি, সেটা হচ্ছে আপনি যখন জীবনে আপনার প্রফেশনাল ক্যারিয়ারটা শুরু করবেন, আপনার স্পষ্ট কোনো ধারণা থাকবে না আসলে আপনি কোন দক্ষতার উপর ভিত্তি করে আপনি নিজেকে আগাবেন। সো আপনি যে সুযোগটা পাবেন সেখানে আপনি একটা স্পেসিফিক ফাংশনাল দক্ষতা আপনি তৈরি করবেন, বা ফাংশনাল স্কিলসগুলো আপনার হোন হইতে থাকবে, কিছু জেনারেল স্কিল হোন হবে। কিন্তু যে জিনিসটা আপনাকে একজন সাধারণ পর্যায় থেকে আপনাকে অসাধারণে উত্তীর্ণ করবে, সেটা হচ্ছে আপনার মানসিক দক্ষতা। সো এই মানসিক দক্ষতার কোনো রূপরেখা বা কোনো একটা স্ট্রাকচার কিংবা কোনো একটা কাঠামো আপনি কোথাও খুঁজে পাবেন না। কিন্তু আমার বইতে প্রথম আমি আমার 32 বছরের কর্পোরেট জীবনের অভিজ্ঞতা থেকে এবং অন্য অনেক পড়াশোনা থেকে আমি যেটা করেছি সেটা হচ্ছে আমি এরকম একটা স্ট্রাকচার আমি আমাদের পরবর্তী প্রজন্মের জন্য রেখে যেতে চাই। ব্যাকরণসম্মত উপায়ে আপনি লিখেছেন। আমি জানি না এটা ব্যাকরণসম্মত কিনা, বাট আমি বলবো যে এটা খুবই মেথডিক্যালি লেখা একটা বই। তাহলে আমরা যে HRM দেখি, হিউম্যান রিসোর্স, তার সঙ্গে এই গ্রন্থের লক্ষ্য থাকুক অটুট, এটার ফারাকটা কোথায় থাকবে? এটার ফারাক থাকবে না, এটা কমপ্লিমেন্ট করবে HRM-কে। এটা হচ্ছে আপনার HRM-এর পার্সোনাল ডেভেলপমেন্টের সাইড থেকে বইটাকে লেখা। সো দিস ইজ আ পার্সোনাল ডেভেলপমেন্ট বুক। তার মানে হচ্ছে আপনি যদি একজন ছাত্র যিনি কর্মজীবনে প্রবেশ করতে চান, এবং আপনি যদি একজন কর্মজীবী হন, কর্মজীবী আমি বলতে শুধুমাত্র বলছি না আপনি একজন চাকুরিজীবী, আপনি একটা ইন্ডিভিজুয়াল প্রফেশনে থাকতে পারেন। ফর এক্সাম্পল, ইফ ইউ আর এ লয়ার, আপনি ধরেন ইফ ইউ আর এ সার্ভেয়ার, আপনি একটা দোকানের কর্মচারী, অথবা আপনি একজন আর্কিটেক্ট, ইন্ডিপেন্ডেন্ট আর্কিটেক্ট, আপনি যেই হন না কেন, আপনার জীবনের সাফল্যটাকে ডিফাইন করতে যদি আপনি পারেন, বা আপনি যদি ডিফাইন করতে চান কিভাবে আপনি করবেন, আপনি যদি ডিফাইন করা না থাকে সেটাকে আপনি কিভাবে ডিফাইন করবেন, এবং সেই সাফল্যটাকে অ্যাচিভ করার জন্য আপনার নিজের মানসিকভাবে আপনি কিভাবে তৈরি হবেন, এবং কোন কোন জিনিস আপনার কাজে আসবে, এবং আপনার কোন কোন ভিত্তি লাগবে, এবং কোন কোন অ্যাডভান্স জিনিসপত্র লাগবে, এই সমস্ত কিছু এই বইতে আছে। এই যে আপনার 3 দশকের অভিজ্ঞতা তো রস নিয়ে আপনি তৈরি করলেন এই গ্রন্থ। হ্যাঁ, একেবারেই শুধুমাত্র আমার এই 3 দশকের বেশি সময় ধরে যে আমার পেশাগত জীবন সেটা না, ইভেন আমার সঙ্গীত জীবন, আমার ব্যক্তি জীবন, এবং আমার যে পড়াশোনা, অন্য জীবন নিয়ে যে পড়াশোনা, সব কিছুকে মিলিয়েই আসলে এখানে এই পুরো বইতে যা লেখা হয়েছে তার প্রতিপাদ্য। এবং এটাতে আমি আসলে যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে যে অনেকে মনে করে সাকসেসফুল হতে গেলে, একজন সাকসেসফুল ইঞ্জিনিয়ার হতে গেলে আপনাকে ইঞ্জিনিয়ারিং জানতে হবে, ট্রু। বাট আপনি যদি সবচেয়ে নামকরা ইঞ্জিনিয়ার হতে চান, বা আপনি জীবনে যদি আপনার সাফল্যের যে ডেফিনেশন আপনি তৈরি করেছেন সেখানে আপনি যদি পৌঁছতে চান, তাহলে আপনার আসলে এমন একটা দক্ষতার প্রয়োজন হবে যে দক্ষতাটা অন্য কোথাও লেখা নাই। এটা মানুষ মনে করে প্র্যাকটিক্যালি করতে করতে মানুষ শিখবে। এটার নাম হচ্ছে মানসিক দক্ষতা। সো এই মানসিক দক্ষতাকে আমি ডিফাইন করেছি, এর একটা কাঠামো দিয়েছি, এবং এই কাঠামোতে বিভিন্ন উদাহরণ, আমার নিজের উদাহরণ, বাইরের উদাহরণ, সমস্ত উদাহরণ দিয়ে আমি বোঝানোর চেষ্টা করেছি যে এই কাঠামোটাতে আপনার কী কী জিনিস প্রয়োজন হবে। তো এর মধ্যে একটা ফাউন্ডেশনাল এলিমেন্টস আছে, এর মধ্যে কিছু অ্যাডভান্সড এলিমেন্টস আছে। সো এই ফাউন্ডেশনাল এলিমেন্টস এবং অ্যাডভান্স এলিমেন্টসগুলো আপনি কিভাবে জানবেন, কিভাবে শিখবেন, কিভাবে প্র্যাকটিস করবেন, এবং কিভাবে নিজের মধ্যে এটাকে রপ্ত করবেন, এই সমস্ত কিছু এখানে লেখা আছে। সাফল্যের খোলা কৌশল এবং যদি লক্ষ্য থাকে অটুট, এটা আপনারও নিজেরই লেখা একটা গানের শিরোনাম থেকে আপনি নির্বাচন করলেন। এটা কি শুধু তরুণদের নাকি যে কোনো বয়সে সার্বজনীন? এটা সার্বজনীন। ইনফ্যাক্ট সাফল্য
ধরেন একজন বয়োবৃদ্ধের জন্য সাফল্য হচ্ছে পরকালে ভেস্তে যাওয়া, তাহলে তার জন্য কি এটা রেলিভেন্ট না? অবশ্যই তার জন্য রেলিভেন্ট। সো আমাদের জীবনটা কিন্তু এখানেই শেষ হয়ে যায় না, আমাদের কিন্তু উই হ্যাভ গট আ লাইফ হিয়ার আফটার, আমাদের একটা অনন্ত জীবন আছে। সো এই জীবনটা, অনন্ত জীবনটা দুটাকে এটাকে রিলেট করে। তবে আমি যেটা বলবো সেটা হচ্ছে আমার লেখার ধরনে আমি চেয়েছি আজকের তারুণ্য এই মানসিক দক্ষতাটাকে তাড়াতাড়ি অর্জন করুক, কারণ আমাদের জন্য দেখানোর কেউ ছিল না। আমরা ট্রায়াল অ্যান্ড এরর পদ্ধতিতে আমাদের জীবনটাকে পরিচালিত করে কোথাও এক জায়গায় পৌঁছেছি। আমি চাই আমরা যে জায়গায় পৌঁছাতে 30 বছর 32 বছর লেগেছে, আগামী তারুণ্য যাতে এটা 10 বছরের মধ্যে 15 বছরের মধ্যে অর্জন করতে পারে, সেই দক্ষতাটা অর্জন করার চেষ্টাই আমার বইয়ের মূল প্রতিপাদ্য। আমাদের যে শিক্ষা ব্যবস্থা রয়েছে আমাদের উন্নয়নশীল দেশে, এই নানান বিষয়ে উচ্চতর শিক্ষা নেওয়ার যে প্রবণতা, এখানে কি মনে হয় না যে আমাদের কর্মমুখী শিক্ষা বা স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে আপনার এই বইটা যে সাহায্য করবে ওই বিভাগগুলির ক্ষেত্রে, যে এই সব বিভাগ থেকে জ্ঞান উৎপাদন বা গবেষণামূলক কিন্তু চাকরিমুখী না, তাদেরকে স্কিল করার জন্য কি এই বই সহায়ক ভূমিকা পালন করবে? অ্যাবসলিউটলি সহায়ক ভূমিকা পালন করবে। ইনফ্যাক্ট ইভেন সরকারি কর্মকর্তা বলেন, হ্যাঁ, আপনি পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয় বলেন, আপনি যেখানেই বলেন, আপনার মানসিক দক্ষতার এই ব্যাপারটা আমি মনে করি যে প্র্যাকটিক্যালি আমাদের একদম স্কুল পর্যায় থেকে শুরু করা উচিত, যাতে করে আমরা উন্নত বিশ্বের ছেলে মেয়েদের থেকে পিছিয়ে না পড়ি। এবং আমাদের যেটা হয় সেটা হচ্ছে যে এই যে করতে করতে শেখার যে অভ্যাস এবং আগের থেকে পূর্ব প্রস্তুতি ছাড়া একটা জায়গায় ঝাঁপিয়ে পড়ার যে রীতি, এই জায়গাগুলোকে আসলে পরিবর্তন করা দরকার। আমার বই সেই জায়গাটাতেই চেষ্টা করছে। কোন প্রকাশনী থেকে এটা অন্য প্রকাশ থেকে প্রকাশিত হচ্ছে। 21শে বইমেলার যে পেভিলিয়ন আছে অন্য প্রকাশ, সেখানে এটা পাওয়া যাবে। এছাড়া আপনার তো রকমারি আছেই, রকমারি থেকে অনলাইন থেকে আপনি। আমরা এই গ্রন্থের একটা ভিন্ন রকম একটা প্রচারণা দেখতে পাচ্ছি, টেস্টিমোনিয়াম দেখছি আমরা। এইটার তো একটা ভিন্ন রকম একটা আয়োজন, এটা কেন করলেন আপনি? এটা এজন্য করলাম যে বইটা মানুষ কেন কিনবে সেটা তো জানতে হবে। একটা বই মানুষ তো অন্ধভাবে কিনতে পারে না। শুধুমাত্র একটা মলাট খুললেই বইটাতে কি আছে সেটা বোঝা যায় না। উন্নত বিশ্বে পেছনের পাতে আপনি দেখবেন যে অনেকগুলো টেস্টিমোনিয়াল থাকে। আমাদের দেশে সেই ধরনের কোনো চেষ্টা নাই, কারণ আমাদের দেশে বইটাকে বিক্রি করতে গেলে আপনার রকমারির কোডটা দিতে হয়, আপনার যারা অডিও বুক বিক্রি করে তাদের কোডটা দিতে হয়। সো এরকম অনেক ডাইমেনশনস তাদের পিছনের দিকে থাকতে হয়। সো আমার যেটা ইচ্ছা ছিল সেটা হচ্ছে এই বইটার প্রথম কয়টা পাতা যদি তারা টেস্টিমোনিয়াল পায়, ওগুলো পড়ে তারা বুঝবে ভেতরে কি আছে। সো ওই টেস্টিমোনিয়ালগুলো এমন কিছু লোকের টেস্টিমোনিয়াল যারা আসলে জীবনে সফল হয়েছেন। যেমন ধরেন এখানে দুজন শ্রদ্ধেয় উপাচার্যের টেস্টিমোনিয়াল আছে। জনাব মাহফুজা নাম, ডেইলি স্টারের সম্পাদক, আমাদের সবার শ্রদ্ধেয়, তিনি এই বইটার মুখবন্ধ লিখেছেন। আমাদের কর্পোরেট লিডার লেখক মামুন রশিদ ভাই তিনি এই বইয়ের ভূমিকা লিখেছেন। তো এই বইয়ের টেস্টিমোনিয়ালে আপনার ধরেন গ্রামীণ আপনার জিপির গ্রামীণ ফোনের আপনার সিও আজমান একটা ছোট্ট টেস্টিমোনিয়াল দিয়েছে। ইউনিলিভারের আমার সহকর্মী ছিল জাভেদ আক্তার, যে এখন ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চেয়ারম্যান, ও একটা টেস্টিমোনিয়াল দিয়েছে। সো এরকম আমার এক্স ইউনিলিভার চেয়ারম্যান, আমার সিনিয়র কলিগস ছিলেন কামরান বাকর, আমার ডাইরেক্ট বস ছিলেন আমল কাবরাল, হু ইজ অ্যাকচুয়ালি ইউনিলিভার শ্রীলঙ্কার এক্স চেয়ারম্যান ছিলেন, উনি একটা টেস্টিমোনিয়াল দিয়েছেন। আমার সিনিয়র ছিলেন আতাস আফদার, যিনি রেকিট বেনকিজের ওয়ার্ল্ড ওয়াইড 18টা সাব সাহারান রিজিয়নের লিডার ছিলেন। সাউথ কোরিয়াতে উনি রেকিট বেনকিজের ছিলেন, বিভিন্ন জায়গায় উনি দায়িত্ব পালন করেছেন, উনার ছিল। তারপরে আমার সাথে কাজ করতো, যাকে আমি ইউনিলিভার পাকিস্তানে রিক্রুট করেছি, আকবর আলী শাহ, ও এখন সাব সাহারান রেকিট বেনকিজের 18টা দেশের রিজিয়নাল ডিরেক্টর। সো ও একটা ছোট্ট টেস্টিমোনিয়াল দিয়েছে। সো এই ধরনের। তারপরে হচ্ছে আমাদের গ্রামীণ ড্যাননের দীপেশ, যে ম্যানেজিং ডিরেক্টর, ও একটা টেস্টিমোনিয়াল দিয়েছে। আমাদের ব্র্যান্ড ফোরামের শরীফ, সে একটা টেস্টিমোনিয়াল দিয়েছে। সো এই টেস্টিমোনিয়ালগুলো আসলে
এই লোকগুলো তো সব জেনুইন সাকসেসফুল পিপল, তো তারা যখন বইটার এক্সাম্পস পড়ে এই টেস্টিমোনিয়ালটা দিচ্ছে, সো দ্যাট উইল ইনভাইট দ্য রিডার্স, যে আমাদের যে টার্গেট অডিয়েন্স আছে তাদেরকে ইনভাইট করবে, তাদেরকে একটা ধারণা দিবে যে এই বইটা আসলে তাদের নিজেদের ব্যক্তিগত প্রয়োজনে এই যে লাগবে কি আমরা যে লাগবে না। পাঠকের কথা বলছি, যে টার্গেট পাঠক, এই পাঠকভাসটা কি আছে এখন? পাঠকভাস আমি তো মনে করি আছে, আমি মনে করি আছে। আর এইটা কি শুধু এবং বিশেষ করে আমাদের যে নতুন জেনারেশন, আমাদের যে ছেলে মেয়ে, এরা কিন্তু পড়ে, তবে এদের পড়ার ধরনটা একটু ডিফারেন্ট। ওরা অনেক সময় অনেকে বই পড়ে, তবে অনেকে বইয়ের বাইরে অডিও বুক পড়ে। আমি সেটাই বলতে চাচ্ছিলাম যে আপনার এটা কি শুধু মুদ্রণ ভার্সন থাকবে, না এটা এটার অডিও বুক আছে, অডিও বুক এবং এটিও ই বুকও থাকবে? ই বুকও থাকবে। দুটো ভার্সন কি একসঙ্গে জি জি, একসাথে অ্যাভেলেবল। 22 তারিখে আসবে? জি। তো আপনাকে অভিনন্দন এই বইয়ের জন্য। এই বইটার প্রচ্ছদ কে করেছেন? এই প্রচ্ছদ করেছেন আনিসুজ্জামান সোহেল। ও একটা বিজ্ঞাপনী সংস্থায় ছিলেন। হ্যাঁ, সোহেল আসলে আমি খুঁজছিলাম যে এমন একজনকে প্রচ্ছদের জন্য যিনি কর্পোরেট লাইফটা সম্বন্ধে জানেন এবং নিজে একজন পেশাজীবী। ভেতরে কি ইলাস্ট্রেশন থাকছে বা কোনো? না, ভেতরে শুধু ইলাস্ট্রেশন text থাকছে নির্ভর? না। হ্যাঁ, তবে ইনফোগ্রাফিক্স থাকছে, ইনফোগ্রাফিক্স থাকবে কিছু? প্রচুর ইনফোগ্রাফিক্স থাকছে। সেটা খুবই প্রয়োজন। প্রায় 48টি ইনফোগ্রাফিক্স আছে এই বইতে। অনেক তো তাহলে। জি, মানে তথ্যকে সন্নিবেশিত করে সহজ করে বোধগম্যতার জন্য। একদম একদম। তো আমরা একটা ভিন্ন প্রসঙ্গে আসবো। আপনি গানের মানুষ, সঙ্গীতের মানুষ, পেছনের মানুষ। এই যে আপনার চলন, আপনার একটা গানে, একটা চলচ্চিত্রের অনেক সময় দেখা যায় তার সাফল্য নির্ভর করে, এবং গল্পটাকে আপনি, চলচ্চিত্র গল্পটাকে একটা গানে নিয়ে আসেন। এই কৌশলগুলি কীভাবে আপনার একজন ক্রিয়েটিভ রাইটার হিসেবে বা পদকর্তা হিসেবে গানের মধ্যে যে গীতি কবিতা রচনা করেন, সেটা কি করে আপনি করেন? এগুলো আসলে একটা মেথডের মধ্যেই আমি করি। প্রথম কথাটা হচ্ছে আমি তো স্ক্রিপ্ট পড়ার চেষ্টা করি। অনেক সময় দেখা যায় যে আমাকে স্ক্রিপ্ট দেওয়া হয় না, বলে ভাই একটা রোম্যান্টিক গান লেখেন। তখন আমাকে আবার ডিরেক্টরকে জিজ্ঞেস করতে হয় যে আপনার এই সিকোয়েন্সের আগে কি আছে, পিছে কি আছে, হ্যাঁ, এই ক্যারেক্টারগুলোর জায়গাটা কোথায়, এবং সেই জায়গাটার থেকে আমি ওই গল্পের চোখ থেকে আমি গানটাকে দেখার চেষ্টা করি। সো গল্পের চোখ থেকে গানটাকে দেখার চেষ্টা করাটা ইজ সামথিং উইচ ইজ ভেরি ইউনিক টু মি, আমি এটা মনে করি আর কি। আপনি তো গানের ভিতরে অনেক চরিত্র নির্মাণ করেন। জি, চেষ্টা করি। সেই চরিত্রগুলি আমাদের মাটিলগ্ন, মানুষ, প্রেম, এই মানুষই তো। এই মানুষই আমার প্রকৃতি। এই ক্রিয়েটিভ রাইটিংয়ের সঙ্গে এই ম্যাথোডোলজিক্যাল যে আপনার গ্রন্থ, যদি লক্ষ্য থাকে অটুট, এই ধরনের কাজ ক্রিয়েটিভ রাইটিংয়ের মধ্যে ফারাকটা কোথায়? আমি তো মনে করি যে ফারাকটা হচ্ছে, ফান্ডামেন্টাল ফারাকটা হচ্ছে, আমি যখন ক্রিয়েটিভ রাইটিং করছি তখন এটা হচ্ছে ইম্যাজিনেশন, অনেক বেশি ইম্যাজিনেশন, অনেক বেশি আপনাকে কি বলবো, যে একটা পার্টিকুলার জায়গায় মানুষের অনুভূতি স্পর্শ করার একটা ব্যাপার। আর যখন আমি, যদি লক্ষ্য থাকে অটুট, একটা বই লিখছি, তখন এটার পারপাস হচ্ছে অনেক বেশি বেনিফিশিয়াল। হ্যাঁ, এটার পারপাসটা হচ্ছে অনেক বেশি র্যাশনাল মাইন্ড থেকে দেখা, ইমোশনাল মাইন্ড থেকে দেখা না। সো দুটোই ভিন্ন জগৎ, কিন্তু মাঝে মধ্যে এটার কম বেশি ওভারল্যাপ হয়। হ্যাঁ, ওই ওভারল্যাপটা হতে পারে, কিন্তু মেজরলি এটা কিন্তু র্যাশনাল জায়গা থেকে লেখা, লজিক্যাল জায়গা থেকে লেখা, এক্সপিরিয়েন্সিয়াল জায়গা থেকে লেখা। গান কিন্তু এক্সপিরিয়েন্সিয়াল জায়গা থেকে লেখা হলেও এটা ট্রান্সফর্ম হয়ে যায় ইম্যাজিনেশনে, ফিলিংসে। আপনি বিজ্ঞাপন নির্মাণের সঙ্গে দীর্ঘদিন যাবত জড়িত ছিলেন। অনেক বিজ্ঞাপন হাত দিয়ে সফল বিজ্ঞাপন বেরিয়েছে। ব্র্যান্ড তৈরি করা, এটাকে আমরা বলে থাকি ক্রিয়েটিভ ওয়ার্ক উইথ বিজনেস স্ট্র্যাটেজি। আবার গান একেবারে সৃজনশীল, মুখ্যত মানুষের মন জয় করার ব্যাপার আছে। আবার লিখলেন ব্যাকরণসম্মত গ্রন্থ। এই যে ক্রিয়েটিভ ওয়ার্ক উইথ বিজনেস স্ট্র্যাটেজি এবং শুধুমাত্র শিল্প সৃজন করা, এই দুইটা আপনি কীভাবে সমন্বয় করেন? দেখেন, সমন্বয় করতে গেলে যেটা করতে হয় সেটা হচ্ছে প্রথমে আপনাকে সিদ্ধান্ত নিতে হয় যে আপনি একজন মাল্টিটাস্কার হবেন। আমার জীবনে আমি সবসময় শুনেছি যে গুরুজনরা বলতেন যে জ্যাক অফ অল ট্রেড, মাস্টার অফ নান। তা আমি চেষ্টা করেছি মাস্টার অফ অল ট্রেড, জ্যাক অফ নান।
এই ধরনের একটা জায়গায় পৌঁছানো যায় কিনা, এটাই আমার জীবনের চেষ্টা ছিল, এখনও জারি আছে। সো আমি সমন্বয় করার জন্য আমি প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে যে ইউ আর অ্যাকচুয়ালি অ্যাজ বিগ অ্যাজ ইয়োর ডিজায়ার। আপনি আপনার স্বপ্নের সমান বড়, আপনি আপনার ইচ্ছার সমান বড়। তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি যদি করতে চান, আপনি 3টা জিনিস আসলে করতে পারবেন, বা 6টা জিনিস আপনি করতে পারবেন, 10টা জিনিস আপনি করতে পারবেন এবং একই সাথে করতে পারবেন। এই মেন্টালিটিটা আপনাকে আগে প্রথমে অ্যাকোয়ার করতে হবে। যখন আপনি মেন্টালিটিটা অ্যাকোয়ার করবেন তখন দেখবেন আপনি অনেক কিছু আর ফলিং ইন প্লেস। আর এটা একদিনে সম্ভব না, বুঝছেন? এটা ইট রিকোয়ার্স এ লং জার্নি। ইটস নট আ 100-meter স্প্রিন্ট, ইটস এ ম্যারাথন, বুঝছেন? এই বিজ্ঞাপনের যে কপিরাইটিং, যিনি বিষয়টা লেখেন কপিরাইটার বলা হচ্ছে, আবার গীতিকবি, আপনি পদকর্তা, এই দুইটা তো কনফ্লিক্টিং কাজ, আবার এক করে ফেলেন আপনি। এই দুইটা সমন্বয় করেছেন কীভাবে? দেখেন, যখন আমি পদবি নিয়ে বড় কর্তা হিসেবে আমি একটা বিজ্ঞাপনকে দেখছি, তখন কিন্তু আমি বিজ্ঞাপনটা নিজে বানাচ্ছি না, সামওয়ান এলস ইজ মেকিং ইট। মাই জব ইজ টু জাজ ইট। তাহলে আমি তাকে জাজ করতে পারি, তাহলে আমার জাজমেন্টের কিছু ক্রাইটেরিয়া আছে এবং সেই ক্রাইটেরিয়া অনুযায়ী আমি এটাকে জাজ করে বলছি এটা ভালো হয়েছে, এটা খারাপ হয়েছে। কিন্তু আমি বলছি না যে তুমি এইভাবে করো, কারণ আমার আইডিয়াটা ওকে ইম্পোজ করাটা আমার কাজ না। কিন্তু আমি যখন গান চিলে কাজ করছি তখন কিন্তু আমি ক্রিয়েট করছি, কিংবা আমি যখন আমার গান নিয়ে কাজ করছি তখন আমি কিন্তু ক্রিয়েট করছি। তখন কিন্তু আই এম নট এ জাজ, আই এম জাস্ট এ ক্রিয়েটার। তখন আমি আমার ইম্যাজিনেশনকে ক্যাপচার করে আমার রিকোয়ারমেন্ট বা এন্ড পয়েন্টকে ধরার জন্য আমাকে যা করতে হয় আমি তাই করছি। গান সো দ্যাটস দ্য ডিফারেন্স। গান চিল থেকে এই পর্যন্ত কতগুলি গান প্রযোজনা হয়েছে? অনেক, 1000-এর উপরে। সব কি অনলাইনে পাওয়া যায়? সব পাওয়া যায়। আর যেই সিডি ভার্সন ছিল সেগুলো এখন অনলাইনে পাওয়া যায়। আর নতুন আপনার কি পডকাস্ট বা অন্য কোনো প্ল্যাটফর্মে ওটিটি করার ইচ্ছা আছে? সময় বলবে। ইচ্ছা তো অনেক কিছু আছে, আকাশ ছোঁয়ারও ইচ্ছা আছে। আপনার একটা গানকে ছাপিয়ে যায়, ট্রেন্ডিংয়ে আপনি চূড়ায় থাকেন, সেটা আপনি কি বলবেন যে আমাদের দর্শকদের জন্য যে আপনাকে আসিফ ইকবাল হিসেবে এক ধরনের ব্যক্তিত্ব হিসেবে চেনে, কিন্তু গানের শিরোনাম গান মুখে মুখে জয় জয়কার, এই দুই যদি মেলাতে চায় তাহলে আপনার কোন কোন গানগুলি তাকে বললে আপনার নাম আসবে? এটা কি বললেন? এটা আমি বলবো? আচ্ছা ঠিক আছে, বলি। যদি লক্ষ্য থাকে অটুট, তুমি বরুণা হলে হব আমি সুনীল, ওই আকাশের তারায় তারায়, বহুদূর যেতে হবে এখনো পথের অনেক রয়েছে বাকি, তারপরে হচ্ছে ভাঙা মন নিয়ে তুমি আর কেঁদো না, বাহ। তারপরে সুখ ছাড়া দুঃখ, দুঃখ ছাড়া সুখ, তারপরে আপনার তারা ভরা রাত, দৃষ্টি দিগন্তে তুমি। অসংখ্য অসংখ্য। সো বিশ্বজিৎ দার অনেক গান আছে। হ্যাঁ, তারপরে সামিনা চৌধুরীর গান তুমি এলে পায়ে পায়ে, কিংবা নকিব ভাইয়ের গান স্বপ্ন জড়ানো রাতের হাওয়ায়, নির্জনে ভাবছি তোমায়। হ্যাঁ, বয়সে কিশোরী। সো মানে গান বলে সাম্প্রতিক গানের মধ্যে যদি বলি তাহলে বলতে হবে মেঘের নৌকা, প্রিয়তমা। হ্যাঁ, তারপরে হচ্ছে রাজকুমার। হ্যাঁ, সো এই গানগুলো তো বলতেই হবে। বা হৃদয় দিয়ে ভালোবাসে যারা। কোনো বছর গেছে যে আপনি লেখেননি? না, এরকম কোনো বছর যায়নি। এই পর্যন্ত কতগুলি গান আপনার হয়েছে সেই সংখ্যা? 500-র বেশি। 500 হিউজ। এইটা নিয়ে কোনো গ্রন্থ আছে আপনার? গানের দুটো গ্রন্থ আছে আমার। প্রথম গ্রন্থটার নাম ছিল জীবনের নাম রেখেছি নদী, আর দ্বিতীয় গ্রন্থটার নাম ছিল এত ভালো আগে কেন বাসনি। এগুলি কোন প্রকাশনী থেকে? একটা অ্যাডর্ন থেকে, আরেকটা নামই তো ভুলে গেছি, একটু আগে। এটা আছে বাজারে এখন? বাজারে একটা আছে, একটা নেই, প্রিন্ট আউট হয়েছে। এটা নিশ্চয়ই পুনর্মুদ্রণ হবে। পুনর্মুদ্রণ হওয়ার সম্ভাবনা। ওই দুটার পরে তো আবার যে গানগুলি হয়েছে সেগুলি নিয়ে একটা সংকলন করার কথা ছিল, কিন্তু এবার এত ব্যস্ততার মধ্যে আমি পারিনি আর কি। কিন্তু প্রত্যাশা রয়েছে, দর্শকের তো অনেক চাহিদা যে এই গীতি কবিতার গীতিগুলি কে লিখেছেন এবং মূল কথাগুলি অবিকৃত রূপে পাওয়া। জি, এটা পাওয়া যাবে, আগামীতে পাওয়া যাবে। আর সুরগুলি কে করে আপনার গানের? আমার গানের সুর অনেকেই করেন, মানে অনেক। আমার গানের ম্যাক্সিমাম সুর করেছেন নকিব ভাই। আমার গানের শুরুর দিকে আমি জেমসের একটা অ্যালবাম করি অনন্যা নামে, সেগুলো জেমস সুর করেছিল। তারপরে বাচ্চু ভাইয়ের অনেক গান সুর করা আছে। সাম্প্রতিক সময়ে আমার গান সুর করছে কলকাতার আকাশ করেছে, আমাদের ইমরান করেছে, কিশোর করেছে। সো সাম্প্রতিক সময়ে অনেকের সাথে কাজ করেছি। কলকাতার অমিত নামে একটা ছেলে আছে, ঈশান নামে একটা ছেলে আছে, এরা করছে। অনেকেই কাজ করছে। এই যে আমাদের ভাষার মাস চলছে, আমাদের
যে গানের অবস্থা বা কথা বলার ধরন, আপনার গানে তো আমরা কোনো বিকৃত শব্দ বা সে ধরনের চটুল কোনো কিছু পাই না। এই যে আমাদের ভাষাকে জীবিত রাখার জন্য, সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য যে গান, সাহিত্য, কবিতা যে বাহন হিসেবে কাজ করে, সেই ব্যাপারে আপনি সাম্প্রতিককালের রচনা বা অন্যান্য গানের যেই তুল্যমূল্য বিশ্লেষণ করলে আপনি কি বলবেন? আমি বলবো যে গান কিন্তু জেনারেশনাল। কিছু কিছু গান আপনার কালোত্তীর্ণ হয়, জেনারেশনকে অতিক্রম করে চলে যায়। এগুলি আসলে মানে আমরা এভারগ্রিন সংস বলি বা লাস্টিং সংস বলি। সেরকম গান থাকবেই, তবে কিছু সময়ের গানও থাকবে। এবং এর মধ্যে আপনার ধরেন অনেক গান শ্রোতাপ্রিয় হবে, অনেক গান শ্রোতাপ্রিয় হবে না। ভালো গান থেকে যাবে, শ্রোতাপ্রিয় গান থেকে যাবে, আবার অনেক সময় থাকবে না। সো এই মিশেলেই আমাদের চলতে হবে। এবং আমি গানের ব্যাপারে যেটা বলবো সেটা হচ্ছে আজকাল আমাদের যে অনুভূতি, আজকাল যে আমাদের চিন্তাভাবনা, এর যে এক্সপ্রেশন ছেলেপেলেদের, এটা কোয়াইট ডিফারেন্ট দ্যান আওয়ার জেনারেশন। সো আমরা যারা এখন কাজ করছি, আমরাও কিন্তু শেখার চেষ্টা করছি যে এই টার্গেট অডিয়েন্স কী চায়, কিভাবে তাদেরকে কানেক্ট করা যায়, সেই কাজগুলো কিন্তু আমরা সবসময় করি। এবং যেহেতু আমি মার্কেটিংয়ের একজন ছাত্র, তো মার্কেটিংটা প্র্যাকটিস করি, সো এই জন্য আই হ্যাভ অলওয়েজ বিন রেলিভেন্ট টু দ্য টার্গেট অডিয়েন্স অফ টাইম। সময়ের যে টার্গেট অডিয়েন্স, তাদের সাথে আমি সবসময় রেলিভেন্ট থাকার চেষ্টা করছি। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আপনি আমাদের দর্শকদের জন্য বলবেন, আপনার অডিয়েন্সের জন্য বলবেন শেষ কথা। আমার শেষ কথা হচ্ছে অনেক ধন্যবাদ এনিগমা টিভিকে। আর আমি বলবো যে আমার যে বইটা, যদি লক্ষ্য থাকে অটুট, সাফল্যের খোলা কৌশল, সেটা আসলে আপনার জন্য, আপনাকে আপনার নিজের সামনে আয়নাতে আপনাকে দাঁড় করানোর জন্য, আপনার সামনের আয়নায় আপনি যাতে দাঁড় করে আপনি বুঝতে পারেন যে আপনার উন্নতির জন্য কি দরকার, সাফল্যের জন্য কি দরকার। এই বইটা ফলো করলে আপনি একটা গাইডলাইন পাবেন। সো এই বইটা আপনার গাইডলাইনের জন্যই, এবং এটা আমি আমার জন্য লিখিনি, আমি আপনার জন্য লিখেছি। যদি আপনার কোনো উপকারে আসে, আই উইল বি ভেরি গ্রেটফুল। সো এনিগমা আমাকে সুযোগ করে দিয়েছে আপনার সাথে কথা বলার জন্যে। এই জন্য আমি এনিগমা টিভির সকল কর্তৃপক্ষকে, বিশেষ করে ইসলাম শফিককে ধন্যবাদ জানাই, এবং তার সাথে প্রযোজক এবং যারা কাজ করছেন সবাইকে ধন্যবাদ জানাই। আশা করি বইটা আপনি রকমারি থেকে অর্ডার করবেন অথবা অন্য প্রকাশের স্টলে গিয়ে সংগ্রহ করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনাকে আমাদের স্টুডিওতে আসবার জন্য। অনেক ধন্যবাদ। দর্শক, আমরা নতুন মলাটের ঘ্রাণ এই শিরোনামে মলাটবন্দি করলাম শিল্প, সাহিত্য, সংস্কৃতি, আমাদের পেশা, অনেক বিষয়। আমাদের সঙ্গে কথা বললেন এতক্ষণ আসিফ ইকবাল, বাংলাদেশের বিখ্যাত গীতিকার এবং কর্পোরেট ব্যক্তিত্ব। আশা করি তার যেই সুলিখিত যে গ্রন্থ, এটা দর্শক প্রিয়তা পাবে, পাঠক প্রিয়তা পাবে। আমরা এই গ্রন্থের উত্তরোত্তর সাফল্য কামনা করে এই অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই মঙ্গল থাকুন, সুন্দর থাকুন।